আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সাপে কামড়ানোর পর আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা কাজ করে, অনেকগুলো আবার কুসংস্কার। আর কুসংস্কার হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আর শিরক হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় পাপ। পাপের সিরিয়ালে 1 নম্বর সবচাইতে বড় পাপ হচ্ছে শিরকি পাপ। আর শিরকি পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সাপে কামড়ানোর পরে আপনি কি করবেন? ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিবেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের কর্মরত ডক্টর মজুমদার এবিপি সাক্ষাৎকারে উনি এই কথাগুলো বলেছিলেন। আপনারা কথাগুলো মন দিয়ে শুনলে আশা করা যায় আপনাদের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নমস্কার, আমি ডাক্তার দয়াল বন্ধু মজুমদার, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার। আমি পশ্চিমবঙ্গ সরকারের সর্পদংশন বিষয়ের একজন রিসোর্স পার্সন। আজকে আমি পশ্চিমবাংলার সাপের কামড়ের সমস্যা নিয়ে এবিপি লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। সাপে কামড়ের পরে আমাদের অনেক রকমের ভ্রান্ত ধারণা আছে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে অনেক রকমের কুসংস্কার আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে, যেগুলোর ফলে সাপের কামড়ের রোগী অনেক জটিল হয়ে যাচ্ছে। যখন হাসপাতালে এসে পৌঁছচ্ছে তখন আমাদের চিকিৎসা করতে অনেক অসুবিধে হয়ে যাচ্ছে। যদি বলেন যে কি করব, তাহলে আমরা বলবো যে সময় নষ্ট না করে সোজা হাসপাতালে আসবেন। একটাই কথা, সময় নষ্ট করবেন না, সোজা হাসপাতালে আসবেন। তাহলে এবার কী করব না, প্রথম কথাটাই হচ্ছে যাকে সাপে কামড়েছে মনে করলেন, উনি একেবারে দৌড়াদৌড়ি করবেন না, হাঁটাচলা করবেন না, চুপ করে একটা জায়গায় বসে যাবেন। ডেকে একজন কাউকে সাহায্যের জন্য ডাকবেন, ডেকে বলবেন আমাকে সাপে কামড়েছে। উনি ছোটাছুটি করলে শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। বাঁধন দেবেন না, বাঁধন দিয়ে বিষ আটকানো যায় না। উল্টে যদি খুব কষে বাঁধন দিয়ে দেওয়া হয় তাহলে হাত বা পা একবারে পচে যেতে পারে। বাঁধন দেবেন না, বাঁধন দিয়ে কিচ্ছু লাভ হয় না। কেটে চিরে বিষ বের করার একটা ভুল ধারণা আছে অনেকের। ওপরে চামড়ার উপরে কতগুলো চিরে দিল, তাতে কিছুটা রক্ত বেরিয়ে যাবে, কিন্তু বিষ আদৌ বেরোবে না। বিষ এরকম চামড়ার তলা দিয়ে যায় না, বিষ অনেক গভীরে চলে যায়। কেটে চিরে বিষ বের করা যায় না। এছাড়াও নানান রকমের অনুপান খাওয়ানো হয়, গাছের শেকড় বেটে খাইয়ে দিল, পাতা খাইয়ে দিল, নানান রকমের ওষুধপত্র খাইয়ে দেওয়া হয়, কবচ তাবিজ দেওয়া হয়, এগুলো কোনোটাতেই সাপের বিষ আটকায় না। এটা দেখা যায় কি, আমাদের এখনও গ্রামেগঞ্জে প্রচুর ওঝা বুদ্ধি আছে। যত লোককে সাপে কামড়ায় সবাই তাদের কাছে যায়। আমরা আগেই বলেছি আপনাদের যে 70-80% ক্ষেত্রে শরীরে বিষ ঢোকেই না। এই 70-80% ভাবলো কি যে ওই পাতা খাইয়েছে তার জন্য ভালো হয়ে গেল, এই শেকড় খাইয়েছে তার জন্য ভালো হয়ে গেল। আসলে এদেরকে কোনো কিছু না করলেও ওরা ভালো হয়ে যেত, শরীরে বিষ আদৌ ঢোকেনি। যার শরীরে বিষ ঢোকে তাকে এই সমস্ত অনুপান দিয়ে, জড়িবুটি দিয়ে কিচ্ছু চিকিৎসা করা যায় না। এই সমস্ত করতে গিয়ে সময় নষ্ট হয়। আরেকটা জিনিস আমরা বলবো যেটা করবেন না, সেটা হচ্ছে হাসপাতালে সাপ ধরে আনার চেষ্টা করবেন না। সাপ দেখে আমরা চিকিৎসা করি না, আমি প্রথমেই বলেছি, আমরা রোগ লক্ষণ দেখে চিকিৎসা করি। সাপটাকে ধরে আনার জন্য সময় নষ্ট হবে, এটা গেল একটা জিনিস। দ্বিতীয় নম্বর, সাপ ধরতে গিয়ে আবার আরেকটা লোককে সাপে কামড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই সাপটা যে কামড় দেয়, যে কামড়ানোর পরে সে দৌড়ে অনেক দূরে চলে যায়, ওকে চট করে খুঁজেই পাওয়া যায় না, ওটাকে খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়। দরকার নেই, সাপ হাসপাতালে আনার কোনো দরকার নেই, সাপ দেখে আমরা চিকিৎসা করি না। আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে তার মধ্যে একটা মারাত্মক ভুল ধারণা হচ্ছে বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখলে সাপ ঢুকবে না। এটা খুব বাজে ধারণা। কার্বলিক অ্যাসিড বাড়িতে আমি একটা মাদুলির মতো রেখে দিলাম আর আমার ঘরের মধ্যে সাপ ঢুকবে না, এটা খুব বাজে ধারণা। কার্বলিক অ্যাসিড ছড়িয়ে টড়িয়ে রাখলে কার্বলিক অ্যাসিডের উপরে যদি সাপ এসে পড়ে ওর গা পুড়ে যাবে, যে কোনো, সেটা সাপ কেন, মানুষ পা দিলেও তার পা পুড়ে যাবে, ভয় পাবে। এতখানি কার্বলিক অ্যাসিড ছড়ানো সম্ভব না। আর কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলেও সন্ধ্যেবেলা আপনি ছড়ালেন, সেটা 2 ঘন্টার মধ্যে উড়ে যাবে, তারপর 3 ঘন্টা পরে সাপ আবার এসে ঢুকবে। কোনো রকম কেমিক্যাল দিয়েই সাপকে আটকানো যায় না। সাপ আটকানোর জন্য আপনাকে যেটা করতে হবে, বাড়ির আশপাশটা জঞ্জাল মুক্ত রাখতে হবে। ঘরের ভেতরে যেন ইঁদুর ব্যাঙ এগুলো ঘুরে না বেড়ায়। ঘরের ভেতরে ইঁদুর ব্যাঙ ঘুরে বেড়ালে সাপের ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য ঘরের ভেতর ঢোকে, মানুষকে কামড়ানোর জন্য সাপ ঘরের ভেতর ঢোকে না। ওদের খাওয়ার যদি ঘরের ভেতরে ঘুরে বেড়াতে থাকে, তার পিছন পিছন ওরা ঘরে চলে আসে।
আমাদের কাছে অনেক সময়তেই অনেকে জানতে চান, ফোন টোন করেন বা আমাদেরকে মেসেজ পাঠান যে 1 মাস আগে সাপে কামড়েছিল, এখন শরীরে একটা অসুবিধে দেখা যাচ্ছে, এটা কি সাপের কামড়ের জন্য হচ্ছে কিনা, বা শরীরের কতগুলো চামড়ার রোগ দেখা যাচ্ছে, এটা সাপের বিষের জন্য হচ্ছে কিনা। বিশেষ করে কেউটে গোখরো সাপের কামড় বা কালার সাপের কামড়ে ওই 1 দিনের মধ্যে যা কিছু হওয়ার হয়ে যাবে, হয় রুগী বাঁচবে নালে মরবে। আর দীর্ঘমেয়াদী কোনো এর যে অন্য পার্শ্ব প্রতিক্রিয়া সাপের বিষের অ্যাকশন থেকে গেল, এরকম একেবারেই হয় না। চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে আপনাদেরকে আমি আগেই বলেছি যে কিডনি ফেল করে যায়। যদি ডায়ালিসিস দিয়ে কিডনিটাকে ঠিক করাও হয়, অনেক সময় দেখা যায় যে কিডনির কিছু কিছু কার্যক্ষমতা কমে যায়, এটা ক্রনিক রেনাল ফেলিওর থেকে যায়, তাদের শরীরে নানান রকম উপসর্গ থেকে যায়। তাদেরকে আমরা ছুটি দেওয়ার সময়তে বলেই দিই যে আপনারা কিডনির বিশেষজ্ঞকে দেখাবেন, কিডনির বিশেষজ্ঞের পরিচর্যায় থাকবেন। তাদের মাঝে মাঝে রক্ত পরীক্ষা করে দেখতে হয় কিডনিটা ঠিকঠাক কাজ করছে কিনা। একমাত্র চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রেই একটু দীর্ঘমেয়াদী কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সাপ ছোট বড় সবারই বিষ থাকে। যে সাপ বিষধর সাপ, তার বাচ্চারও কিন্তু বিষ থাকে। খুব ছোট একটা 6 ইঞ্চি সাপে কামড়েছে মানে আমাকে কম বিষ ঢেলেছে, বিপদ নেই, এটা ভাবার কোনো কারণ নেই। সব সাপেরই বিষ থাকে। সব বিষধর সাপ ছোট বড় সবারই সমান বিষ থাকে, তারা কামড়ালে সমান বিপদ ঘটতে পারে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে একটা বিষধর সাপ আমাকে কামড়েছে মানেই আমার শরীরে মারণ মাত্রায় বিষ ঢুকেছে, এটা অনেক ক্ষেত্রেই হয় না। অর্ধেক ক্ষেত্রেই দেখা যায় যে শরীরে বিষ ঢোকেইনি, নির্দিষ্ট একদম কামড়ের দাগ দেখতে পাচ্ছি, রক্ত বেরিয়ে গেছে, এমন হয়েছে যে সাথে একটা সাপ মেরে নিয়ে এসছে, যেই সাপটা আমাকে কামড়েছে, কিন্তু দেখা গেল যে তার কোনো বিষের রোগ লক্ষণ দেখা যাচ্ছে না। এগুলোকে আমরা বলি ড্রাই বাইট। ড্রাই বাইটের সম্ভাবনাও কিন্তু অনেক থাকে। ওঝা বুদ্ধিরা এই ড্রাই বাইটগুলো নিয়েও কিন্তু কেরামতি দেখায়। সাপে কামড়েছে মানেই যে আমার একবারে প্রাণঘাতী পরিমাণ বিষ ঢুকে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা ডাক্তার সাহেবের কথাগুলো মন দিয়ে শুনেছেন তো? যদি বুঝতে না পারেন পুনরায় আবার ভালো করে মন দিয়ে শুনুন এবং অন্যের কাছে কথাগুলো পৌঁছে দেন। কারণ অনেক গ্রাম্য মানুষ রয়েছে, অশিক্ষিত মানুষ রয়েছে, যিনারা তাদের রোগীকে রোজা ওঝার কাছে গিয়ে সময় অপচয় করে তাদের জীবনটা নষ্ট করে দেয়। সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের কাছে সঠিক চিকিৎসা গ্রহণ করে, তাহলে হয়তো বা তার জীবনটা বেঁচে যেত। আল্লাহ ভালো জানেন। আল্লাহ জানেন যে তিনি এইভাবে মৃত্যুবরণ করবেন, কিন্তু সঠিক চিকিৎসকের কাছে যদি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, তাহলে তার রোগ মুক্তি হয়ে যায় আল্লাহর দয়াতে। হাদিস আছে, মিসকাতুল মাসাবির হাদিস আছে, সঠিক রোগের ওষুধ পড়লে আল্লাহ তাআলা রোগ মুক্তি করে দেন, রোগ থেকে তাকে মুক্ত করে দেন। তাই কখনো আপনি রোজা ওঝার কাছে গিয়ে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আমরা প্রাণপণে চেষ্টা করছি আপনাদেরকে সঠিক পথ দেখানো। এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া রাখবেন।